বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলের 2 রিজার্ভ সেনা নিহত। জানিয়ে দেব, রক্তপাত এড়াতে ইসরায়েল হামাসকে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর আহ্বান জাতিসংঘের। জানিয়ে দেব, রাফা ক্রসিং এর গাজা অংশের নিয়ন্ত্রণ নিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এছাড়া রয়েছে ইসরায়েলকে রাফায় হামলা বন্ধের আহ্বান চীনের। জানিয়ে দেব, জেলেনস্কিকে হত্যা চক্রান্তের অভিযোগ ইউক্রেনের 2 কর্নেল গ্রেফতার। সর্বশেষ জানিয়ে দেব, পশ্চিমাদের গরম মাথা ঠান্ডা করতে রাশিয়ার পরমাণু অস্ত্রের মহড়া চালাবে বলছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের 2 রিজার্ভ সেনা নিহত। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ড্রোন হামলায় ইহুদিবাদী ইসরায়েলের আরও 2 রিজার্ভ সেনা নিহত হয়েছেন। গতকাল বিকেলে উত্তর ইসরায়েলের মেতুলার একটি সামরিক অবস্থানে ওই ড্রোন হামলা হয়। আজ ইসরায়েলি বাহিনীর 2 সেনা নিহতের খবর স্বীকার করেছেন। ইসরায়েলের দখলদার সেনারা বলছে তারা বিস্ফোরক বোঝাই হিজবুল্লাহ ড্রোনটি ভূপাতিত করার চেষ্টা করেছে, কিন্তু তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে এবং শেষ পর্যন্ত ড্রোনটি সেনাদের উপর আঘাত করে। এতে ওই 2 সেনা মারা যায়। নিহত 2 সেনার পরিচয় তুলে ধরেছে টাইমস অফ ইসরায়েল। তাদের একজন হলো মাস্টার সার্জেন্ট ডন কামকাজি এবং অন্যজন মাস্টার সার্জেন্ট নাহমান নাতাজ হারেজ। দুজনেরই বয়স 31 বছর। ড্রোন হামলায় আরেক সৈন্য নিহত হয়েছেন। হিজবুল্লাহর হামলার দায়িত্ব স্বীকার করেছে। এর আগে হিজবুল্লাহর অধিকৃত গোলান মালভূমিতে সামরিক ঘাঁটি লক্ষ্য করে একসাথে অন্তত 30টি রকেট ছোড়ে। এদিকে রক্তপাত এড়াতে ইসরায়েলের হামাসকে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর আহ্বান। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে গাজায় ফিলিস্তিনি জিম্মি ও তাদের পরিবারের অসহনীয় দুর্ভোগ বন্ধে একটি যুদ্ধবিরতিতে পৌঁছাতে হামাস ও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তিনি সাংবাদিকদের বলেন, এখনই যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি প্রয়োজন এবং ইসরায়েলকে অবশ্যই রাফায় উত্তেজনা বৃদ্ধি বন্ধ করতে হবে। তিনি বলেন, গাজায় শান্তির জন্য কয়েক সপ্তাহের তীব্র কূটনৈতিক তৎপরতা যদি যুদ্ধবিরতি না দেয় তাহলে তা হবে দুঃখজনক। জিম্মিদের মুক্তি নেই এবং রাফা একটি বিধ্বংসী আক্রমণ হচ্ছে। গুতেরেসের রক্তপাত বন্ধের প্রয়াসে ইসরায়েল ও হামাস উভয়কেই এখন একটি চুক্তি নিশ্চিত করার জন্য কোনো প্রচেষ্টা বাদ না দেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে রাফা ক্রসিংয়ে গাজার অংশের নিয়ন্ত্রণ নিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। মিশর ও গাজার মধ্যে একমাত্র সীমান্ত পথ রাফা ক্রসিংয়ের গাজা অংশে নিয়ন্ত্রণ নিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা। রাফা শহরে আবাসিক এলাকায় সোমবার রাতভর বিমান হামলার পর আজ সকালে ইসরায়েলি ট্যাঙ্কগুলি ক্রসিং দখল করে নেয়। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গতরাতে কাতার ও মিশরীয় মধ্যস্থকারীদের মাধ্যমে পেশ করা যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়ার পরেও তেল আবিব বলেছে তারা রাফা শহরে অভিযান চালিয়েই যাবে। গতরাতে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার কিছুক্ষণ পরই ইসরায়েলি যুদ্ধবিমান রাফা শহরে ব্যাপক বোমাবর্ষণ শুরু করে। যুদ্ধবিরতির প্রস্তাবে নিজেদের প্রত্যাশা পূরণ হয়নি বলেও অভিযোগ করেছে ইসরায়েল। সোমবার দিবাগত রাতে বিমান হামলায় অন্তত 12 ফিলিস্তিনি শহীদ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সকালে রাফা ক্রসিংয়ের গাজন এলাকায় দখল করে নেয় ইসরায়েলি সেনাবাহিনীর 401তম আর্ম ব্রিগেড। এতে মিশরের সঙ্গে সংযুক্ত পূর্ব রাফা সালাউদ্দিন ক্রসিংটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী বলছে তারা সংশ্লিষ্ট এলাকাগুলোর পুরো নিয়ন্ত্রণ নিয়েছে, যেখান থেকে কারোর পক্ষে সীমান্ত পার হওয়া আপাতত সম্ভব নয়। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় তারা ইসরায়েলি পতাকাবাহী একটি সাজোয়া ট্যাঙ্ক নিয়ে রাফা সীমান্তে প্রবেশ করছে। রাফা ক্রসিং ছিল একমাত্র প্রবেশ পথ যেখান দিয়ে ইসরায়েলের নিয়ন্ত্রণ বাইরে থেকে বাকি বিশ্বের সঙ্গে যোগাযোগের সুযোগ পেতেন গাজার ফিলিস্তিনিরা। এদিকে ইসরায়েলকে রাফায় হামলা বন্ধের আহ্বান চীনের। আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা শোনার জন্য এবং গাজায় রাফায় হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়াং বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের অপ্রতিরোধ্য দাবির প্রতি মনোযোগ দিতে, রাফায় হামলা বন্ধ করতে এবং গাজা উপত্যকার আরও গুরুতর মানবিক বিপর্যয় এড়াতে সবকিছু সম্ভাব্য করার জন্য ইসরায়েলের প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে গাজার টেকসই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। শি জিনপিং বলেন, আমরা অনতিবিলম্বে গাজায় একটি বিস্তৃত ও টেকসই যুদ্ধবিরতির বাস্তবায়ন, ফিলিস্তিনিকে জাতিসংঘের পূর্ণ সদস্য হতে সমর্থন এবং ফিলিস্তিনি জাতির বৈধ অধিকার পুনরুদ্ধারের সমর্থন, দ্বিরাষ্ট্রীয় সমাধান পুনরায় শুরু এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি অর্জনের আহ্বান জানাচ্ছি। শি জিনপিং জোর দিয়ে বলেন, দীর্ঘায়িত সংঘাত মানুষের বিবেকের জন্য পরীক্ষা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের অবশ্যই সংঘাত থামাতে পদক্ষেপ নিতে হবে। তিনি ইউক্রেন নিয়ে চীনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, চীন সক্রিয়ভাবে শান্তি প্রচার করছে। তিনি আরও বলেন, ইউক্রেন সংকটে নতুন স্নায়ুযুদ্ধ উস্কে দিতে পারে বলে যে কোনো পক্ষেরই বিরুদ্ধে রয়েছে চীন। এদিকে জেলেনস্কির হত্যার চক্রান্তের অভিযোগে ইউক্রেনের 2 কর্নেল গ্রেফতার। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে হত্যার চক্রান্তের অভিযোগে দেশটির 2 জন নিরাপত্তা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। সিএনএনের খবরে বলা হয়েছে, 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে জেলেনস্কি বেশ কয়েকবার হত্যা প্রচেষ্টার মুখোমুখি হয়েছেন বলে জানা গেছে। খবর অনুসারে ইউক্রেনের সরকারি সুরক্ষা ইউনিটের 2 কর্নেল গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে রাশিয়ার কাছে গোপনীয় তথ্য ফাঁস করার অভিযোগ আনা হয়েছে। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ বলছে, তারা জেলেনস্কিকে হত্যার সক্রিয় বিকাশমান পরিকল্পনা বানচাল করে দিয়েছে। এসবিইউ এক বিবৃতিতে জানিয়েছে, তারা রাশিয়ার রাষ্ট্রীয় সম্পদ পরিষেবার এফএসবি এজেন্টদের একটি নেটওয়ার্ক উন্মোচন করেছে। এসবিইউ বলছে, এফএসবির এজেন্ট নেটওয়ার্কের অন্যতম কাজ ছিল প্রেসিডেন্ট জেলেনস্কির নিরাপত্তার কাছাকাছি থাকা সামরিক বাহিনীর মধ্যে এমন অপরাধীদের খুঁজে বের করা যারা জেলেনস্কিকে জিম্মি করে হত্যা করতে পারে। জেলেনস্কি ছাড়াও এসবিইউ এর প্রধান ভাসিল মালিকোভ এবং ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের প্রধান কিরিলো বোনাদভ সহ অন্যান্য ঊর্ধ্বতন ইউক্রেনীয় কর্মকর্তাদেরও হত্যার পরিকল্পনা ছিল। জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে 2023 সালের আগস্টে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মিকোলিভের এক নারীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি জেলেনস্কির মিকোলিভ সফরে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিলেন। ওই নারীর গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছিলেন যাতে জেলেনস্কিকে হত্যার জন্য রাশিয়ার বিমান হামলার পরিকল্পনা করতে পারেন। এসবিইউ জানিয়েছে, হানাদারদের কাছে গোয়েন্দা তথ্য পাচারের চেষ্টার সময় ওই নারীকে গ্রেফতার করা হয়। এছাড়া গত এপ্রিলে এক পোলিশ নাগরিকের বিরুদ্ধে জেলেনস্কিকে গুপ্ত হত্যায় রাশিয়ার সাথে ষড়যন্ত্র করার সহযোগিতার অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগও আনা হয়েছিল। এদিকে পশ্চিমাদের গরম মাথা ঠান্ডা করতে রাশিয়ার পারমাণু অস্ত্রের মহড়া চালাবে। কিছু পশ্চিমা কর্মকর্তার যুদ্ধাংদেহী বিবৃতি এবং ন্যাটো জোটের অস্থিতিশীল কর্মকাণ্ড রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্রের মহড়া চালানোর কারণ। গতকাল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব কথা বলেছেন। এর একদিন আগে মস্কো পরমাণু অস্ত্রের ব্যবহারের সক্ষমতা যাচাইয়ের জন্য পরমাণু অস্ত্রের মহড়া চালানোর কথা ঘোষণা করে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন এবং আগামী কয়েকদিনের মধ্যেই তা অনুষ্ঠিত হবে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা ও তার মিত্রদের অব্যাহত শক্তির রাজনীতির জবাব দেওয়ার জন্য মস্কো এই মহড়া চালানোর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটন এবং কিয়েভ অন্যান্য পৃষ্ঠপোষকরা প্রকাশ্যে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের প্রতি সমর্থন ঘোষণা করছেন। ইউক্রেন যে সমস্ত সন্ত্রাসবাদী হামলা চালাচ্ছে তাতে পশ্চিমারা সরাসরি অবদান রাখছেন। এছাড়া পশ্চিমারা নানা ধরনের শক্তিশালী অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করছে যাতে তারা রাশিয়ার গভীরে অভ্যন্তরে হামলা চালাতে পারে। গত এক সপ্তাহ আগে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, রাশিয়ার ভেতরে হামলা